আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সরকার 21শে এপ্রিল একটা প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের স্থানীয় সরকার বিভাগ, মানে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যার মন্ত্রী হলেন আমাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রতিমন্ত্রী মিস্টার শাহ আলম। যাই হোক, এই মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপনটা হলো প্রতিটা উপজেলা পরিষদের যে কমপ্লেক্স ভবন আছে, সেই ভবনে দ্বিতীয় তলায় একটা করে পরিদর্শন কক্ষ স্থাপন করতে হবে এবং সেই পরিদর্শন কক্ষ হবে ওয়াশরুম সহ, মানে অ্যাটাচড বাথ যেটাকে বলা হয়, একটা অ্যাটাচড বাথ সহ একটা পরিদর্শন কক্ষ করতে হবে। কেন? ওখানে যে আমাদের এমপি সাহেবরা বসবেন, এমপি সাহেবদের একটা আবদার ছিল। ওনারা জাতীয় সংসদে বলেছেন যে যখন আমরা এলাকায় যাই, আমাদের বসার কোনো জায়গা নাই, কাজে আমরা উপজেলায় যখন যাই তখন উপজেলা পরিষদে যাই, ওখানে ওদের কাজের ব্যাঘাত হয়। অথবা আমাদের জন্য একটা আলাদা একটা বসার জায়গা থাকা ভালো। এটা আপাত দৃষ্টিতে ভালোই মনে হয়, আমার কাছেও ভালো মনে হয়। এটা খারাপ না, আইডিয়াটা খারাপ না। একটা রুম তো থাকতেই পারে, কক্ষ তো থাকতেই পারে, কিন্তু আপাত দৃষ্টিতে যতটুকু মনে হয় আসলে ঘটনাটা কি সেভাবে ঘটবে না। এটা হবে ক্ষমতার একটা বিকল্প জায়গা। যখন এই এমপি সাহেবরা এলাকায় না থাকবেন, তখন এখানে কিন্তু ওনার চামচারা বসে মোটামুটি উপজেলা নির্বাহী অফিসার যিনি আছেন অথবা উপজেলা পরিষদ যেটা আছে তাদের উপর খবরদারি করবে। এমনিতেই আমাদের দেশের স্থানীয় সরকার যে ব্যবস্থাটা আছে সেটা কিন্তু মোটামুটি বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে এই এমপিদেরকে তার উপর উপদেষ্টা হিসেবে বসিয়ে দেওয়ার কারণে। এমপিরা কিন্তু স্থানীয় পর্যায়ে যত রকম উন্নয়ন কর্মকাণ্ড আছে এগুলো কিন্তু স্থানীয় সরকারের করা কথা, মানে উপজেলা চেয়ারম্যানের করা কথা। সেগুলোর উপর সীমিত হলেন উপদেষ্টা হওয়ার কারণে ওনার উপদেশের বাইরে আর কিছুই হতে পারে না। মানে আমি যদি সাধারণ মানুষের দৃষ্টি থেকে দেখি, তাহলে একটা উপজেলায় সবচেয়ে বড় পাওয়ারফুল লোক হচ্ছেন ওই উপজেলার এমপি, দ্বিতীয় পাওয়ারফুল হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার, তৃতীয় পাওয়ারফুল হচ্ছেন ওখানকার থানার ওসি, চতুর্থ অথবা পঞ্চম স্থানে হয়তো উপজেলা চেয়ারম্যান থাকেন। কিন্তু নীতিগতভাবে যদি ধরা সারা দুনিয়াতেই স্থানীয় সরকার মানে স্থানীয়ভাবে সেই সরকার, এটি হলো মূল কথা। এবং আমাদের দেশে আমাদের যে সংবিধান আছে, ধরেন সংবিধান আলাপ বাদ দেন, আমি সংবিধান তো ইচ্ছা হলে মানবেন, ইচ্ছা হলে মানবেন না, এমন একটা অবস্থায় গত 18 মাসে এই সংবিধানকে নিয়ে যাওয়া হয়েছে। কাজে সংবিধানের কথা বলে আর নিজেকেও বিব্রত না করি। আমরা যদি বিএনপি ক্ষমতায় আছে, আমরা যদি বিএনপির 31 দফা যে রাষ্ট্র সংস্কার যে তাদের দফা ছিল, আপনি যদি সেখানেও দেখেন, সেখানেও কিন্তু স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথা বলা হয়েছে। তারা স্থানীয় সরকারকে শক্তিশালী করবেন, যেন ওই এলাকার স্থানীয় সমস্যা, উন্নয়ন, সমস্ত কাজে সরকারি যে কাজগুলো থাকবে সেটা স্থানীয় সরকারের মাধ্যমে করা যায়। কিন্তু আমাদের দেশে কখনোই স্থানীয় সরকারকে শক্তিশালী করা হয়নি এরকম ভাবে। একজন স্থানীয় সরকার হলেন, মানে উপজেলা চেয়ারম্যান হলেন, তাকে কিন্তু যে কোনো সময় গভর্নমেন্টের পক্ষ থেকে মন্ত্রণালয় তাকে কিন্তু ওখান থেকে বরখাস্ত করতে পারত, সরিয়ে দিতে পারত। যে লোকটা জনগণের ভোটে নির্বাচিত হয় তাকে একজন আমলা ইচ্ছা করলে সরিয়ে দিতে পারে। এটা তো নীতিগতভাবে এটা গ্রহণযোগ্য নয়। এভাবে কি হওয়া উচিত বলেন আপনারা? হওয়া উচিত না। আপনি এমপি সাহেবকে দিচ্ছেন সব ক্ষমতা, এমপি সাহেব তো প্রয়োজনের সময় তাকে পাওয়াই যাবেন, উনি তো ঢাকায় থাকবেন, তাহলে ওনার কাছে আপনি কেন সমস্ত ক্ষমতা দিচ্ছেন? আমার সঙ্গে একবার আওয়ামী লীগ আমলের কথা বলছি, আওয়ামী লীগের সময় একজন এমপির সঙ্গে আমার একবার একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল। অনেকের সঙ্গে দেখা হতো তখন, তো একটা টকশোতে গিয়েছি, ওই এমপি সাহেব আসছিলেন। তো মানে অনুষ্ঠান শুরু হওয়ার আগে কিছুক্ষণ এমনি আলাপ চাহিদা চলছিল, তখন ওখানে ওনার বেশ কিছু ফোন আসলো, এলাকা থেকে ফোন আসলো, ওখানকার উপজেলা চেয়ারম্যানও ফোন করেন একবার দেখলাম, এবং ওখানকার আরও তার দলীয় কিছু কর্মীরা ফোন করলো, কিছু উন্নয়ন কাজটা যে শুনলাম উনি কিছু পরামর্শ দিলেন। তো আমি ওনাকে বললাম যে উপজেলা চেয়ারম্যান আপনাকে ফোন করে কেন? তখন উনি হাসলেন, হেসে বললেন যে সে কি আমার অনুমতি ছাড়া কিছু করতে পারবে? আমি বলছি কেন, এটা কি ব্যক্তি হিসেবে আপনি এই পাওয়ারটা খাটাচ্ছেন নাকি পদটাই এরকম পাওয়ার?
তো উনি আমাকে বললেন, দেখেন আমি একটা কথা বলি আপনাকে, একজন এমপি কাগজে কলমে যাই থাক না কেন, ভার্চুয়ালি উনি যে এলাকার এমপি, উনি ওই এলাকার রাজা বলতে পারেন। ওই যে প্রেসিডেন্ট না, প্রাইম মিনিস্টার না, রাজা। প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার তো অনেক কিছু নিয়মের মধ্যে করতে হয়, আর রাজার কোনো নিয়ম মেনে করতে হয় না। একজন এমপি ওই এলাকার রাজা। তো একজন এমপির যে কি বিপুল ক্ষমতা, এটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। উনি কিন্তু নিজে একজন এমপি এবং ওই ক্ষমতার উনি ভোগ করেন, এবং উনি মোটামুটি আমার পরিচিত ছিলেন, এবং মোটামুটি একটু আমি তাকে সৎ হিসেবেই জানতাম তুলনামূলকভাবে আর কি। ক্ষমতা এগুলো তো কেউ সৎ থাকেন না, তো ধরে নিচ্ছি উনি তুলনামূলকভাবে ছিলেন। এবং উনি আমাকে বললেন যে এই ক্ষমতাটা আমাদের দেওয়া উচিত না। আমি যে এমপি হয়ে বলছি, আমাদের হাতে এত ক্ষমতা থাকা উচিত না, একজন ব্যক্তির হাতে এত ক্ষমতা, এটা উচিত নয়, উনি বলছিলেন। তো আমাদের এমপিরা এবার যারা এমপি হলো, আমরা কিন্তু এটা আন্দোলনের মাধ্যমে, অনেকে এটা বিপ্লব বলেন, আমি এটাকে একটা গণ আন্দোলন বলি অথবা একটা অভ্যুত্থান বলি, যাই বলি না কেন, এই আন্দোলনের মাধ্যমে আমরা একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি। এবং আন্দোলনের মাধ্যমে প্রাপ্ত যে সরকার এসেছে, তারা একটা নির্বাচন দিয়েছে। এই নির্বাচনটা, যদিও আমি এই নির্বাচনটাকে অসম্পূর্ণ নির্বাচন মনে করি, বিকলাঙ্গ নির্বাচন মনে করি, কারণ এই নির্বাচনে একটা বড় দল অংশই নিতে পারেনি। তারপরেও যতটুকু নির্বাচন হয়েছে মোটামুটি ভালোই ভোট হয়েছে, খারাপ হয়নি। সেই ভোটে নির্বাচিত যে সংসদ, সেই সংসদ, এগুলো সরকারি দল বিরোধী দল, আমি উভয় কথাই বলছি, সেই সংসদ, আমরা কি সারা দেশের জন্য 300টা রাজা নির্বাচন করেছি, যা নাকি এক একটা এলাকার দণ্ডমুণ্ডের সমস্ত কিছু করতে হবে, তা তো আমরা করিনি। ওই এলাকার একজন শিক্ষা অফিসার আছেন, সেই শিক্ষা অফিসারের উপর কি এমপি সাহেব যে ছড়ি ঘুরাবেন উচিত হবে? হবে না। ওই এলাকায় একজন কৃষি কর্মকর্তা আছেন, কৃষি কর্মকর্তাকে এমপি সাহেবের কথা অনুযায়ী চলবেন? কৃষি বিষয়ক যে সিদ্ধান্ত নেবেন, সেটা কি এমপি সাহেবের কথা অনুযায়ী হবে? ওই এলাকায় একজন রাজস্ব কর্মকর্তা আছেন, তিনিও কি এমপি সাহেবের কথা অনুযায়ী কাজ করবেন? সেইভাবে জমি রেজিস্ট্রি করবেন? ওখানকার যিনি ইউনো আছেন, উপজেলা নির্বাহী অফিসার, তিনিও কি তাই করবেন? কেন করবেন? তাহলে উপজেলা চেয়ারম্যানের দায়িত্বটা কি? উপজেলা চেয়ারম্যানের সঙ্গে তো ওনার একটা কমিটি হয়, সেখানে তো প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এসে বসেন। তাদের নিয়ে যে স্থানীয় সরকার, সেই স্থানীয় সরকারের চেহারাটা কি হবে? আমাদের অধ্যাপক তুফাল আহমদ সাহেব মারা গেছেন, উনি স্থানীয় সরকার বিশেষজ্ঞ ছিলেন। আমার সঙ্গে ওনার বেশ বহুবার কথা হয়েছে। আমার দেখার মতো বাংলাদেশের স্থানীয় সরকার বিষয়ে ওনার চেয়ে বেশি লেখাপড়া জানা, ওনার চেয়ে বেশি পণ্ডিত ব্যক্তি আমি আর দ্বিতীয়টা দেখিনি। উনি আমাকে বহুবার বলেছেন একটা কথা, যে একটা দেশের উন্নয়ন কখনোই সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সেখানকার স্থানীয় সরকারকে সবল করে না তুলবেন, শক্তিশালী করে না তুলবেন। উন্নয়ন কেবল ঢাকা শহরে হবে না, উন্নয়ন স্থানীয় পর্যায়েও হতে হবে। আপনারা ভাবুন একটা জিনিস, আপনার সারাটা শরীর মনে করেন শুকনা লিকলিকি, মুখটা মাথাটা ফুলে এত বড় হয়ে গেছে, এটা কি আপনার স্বাস্থ্যের লক্ষণ, নাকি অসুস্থতার লক্ষণ, নাকি রোগের লক্ষণ? সারা দেশ একবারে লিকলিকে আছে, ঢাকা শহরকে আপনি সৌন্দর্যমণ্ডিত করছেন, এটা কিন্তু স্বাস্থ্যের লক্ষণ নয়। দেশে উন্নত হবে না, বরঞ্চ আমি মনে করি স্থানীয় সরকারকে আরো পাওয়ারফুল করতে হবে। এভাবে পাওয়ারফুল করতে হবে যে স্থানীয় সরকার যে নির্বাচিত সরকার হবে, তাকে যেন মন্ত্রণালয় তাকে যেন বরখাস্ত করতে না পারে, তাকে যেন মন্ত্রণালয় সাসপেন্ড করতে না পারে। একজন নির্বাচিত ব্যক্তি উনি ওই এলাকার সমস্ত উন্নয়নের কাজগুলো, স্থানীয় সরকারের যে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং উপজেলা পরিষদ যেটা আছে, সবাই মিলে তারা যেন এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারেন। কোন এলাকায় একটা ব্রিজ দরকার, এটা উপজেলা চেয়ারম্যান জানবেন, এমপি সাহেবের জানার দরকার নাই, এটা এমপি সাহেবের কাজ না। মেম্বার অফ পার্লামেন্ট আইন প্রণয়ন করবেন, এটাই আইডিয়াল নিয়ম। আমাদের এখানে মেম্বার অফ পার্লামেন্ট যারা হন, তারা এলাকার রাজা হতে চান। এই রাজা হওয়ার মানসিকতা যতদিন পর্যন্ত আমরা দূর করতে না পারবো, ততদিন পর্যন্ত কিন্তু হবে না। এই রাজা আবার কি জানেন, এই রাজা আবার ট্যাক্স দিতে চায় না। এমপি সাহেবরা কিন্তু যেখানে টোল দিতে হয় না, ওদের কিন্তু টোল দিতে হয় না। কেন টোল দিতে হবে না? উনি এমপি হয়েছেন তাই, মন্ত্রী হয়েছেন তাই। ওনাকে সে মানুষটা নাকি ভোট দেওয়ার সময় 3টা ভোট দিতে পারবেন? ওনাকে তো আমার মতো একটা ভোট দিতে হবে।
আমাদের সংবিধানে যেটা বলা হয়েছে, দেখুন মাঝখানে ওনারা একটা আইন করে নিয়েছে, আইনটা এখনো আছে, যে তারা ট্যাক্স ফ্রি গাড়ি দিবেন। মানে আপনি একটা গাড়ি কিনতে গেলে আপনাকে ট্যাক্স দিতে হবে, কিন্তু এমপি সাহেব একটা গাড়ি কিনতে গেলে ওনাকে ট্যাক্স দিতে হবে না। যদি এবার মৌখিকভাবে সব এমপিরা বলেছেন তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, প্লট নেবেন না, যদিও বলেছেন, কিন্তু এটা কিন্তু এখনো আইনটা কিন্তু এখনো রয়ে গেছে। আমি মনে করি এই আইনটা বন্ধ করা উচিত। তা না হলে আমার বিবেচনা ছিল এটা একটা অশ্লীল আইন। সংবিধান বলেছে সকল নাগরিকের সমান অধিকার, আর এমপি সাহেবের অধিকার বেশি, ওনাকে ট্যাক্স দিতে হবে না কেন? এখন তারা চাচ্ছেন আমাদের একটা গাড়ি দিতে হবে, যে গাড়ি নিয়ে আমি সরকারি গাড়িতে চলবো। কেন? আপনাকে তো যাতায়াত ভাতা হিসেবে 70,000 টাকা দেওয়া হয়, তাহলে এই টাকাতে আপনি কি করবেন? আপনাকে যদি সরকারি একটা গাড়ি দেয় তাহলে 70,000 টাকাতে আপনি কি করবেন? আপনি গাছেরটাও খাবেন, তলারটাও করাবেন? এটা হয় না। আমি মনে করি সরকারের এই ব্যাপারে, আমি এখনো মনে করি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি যে ওনার মধ্যে, ওনার কর্মকাণ্ড, ওনার কথাবার্তায় আমার কাছে মনে হয়েছে উনি সাধারণ মানুষের পর্যায়ে থাকতে চান। এবং আমি বলবো আপনাকে, আপনি যেখানে থাকতে চান আপনার মন্ত্রী এমপিরা যেন সাধারণ মানুষের পর্যায়ে থাকে, সেই ব্যবস্থা করেন। ওই এক একটা জায়গায়, এক একটা এলাকায় এক একজন রাজা হিসাবে নিজেকে চিন্তা করার যে মানসিকতা, এই মানসিকতাটা ওনাদের মাঝখান থেকে দূর করার দায়িত্ব এই সরকারের, এই প্রধানমন্ত্রীর। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।